আজকের গল্প চমৎকারী 3 প্রশ্ন। এই গল্পটা বিহারের ধর্মপুরের পরমের। পরম খুব গরিব ছিল। অনেক কঠোর পরিশ্রম করে যেমন তেমন করে সে নিজের জীবন চালাতো। একদিন পরম বসে বসে চিন্তা করছিল, আমি তো এত কঠোর পরিশ্রম করি, কিন্তু তাও এত গরিব। জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে। আমি কি কোনোদিন এই গরিবি থেকে বেরোতে পারবো? যদি এইরকমই চলতে থাকে, জানি না আমার বিয়েও হবে কিনা। নিজের সমস্যার কথা ভাবতে ভাবতে তার মনে একটা খেয়াল এলো, কেননা আমিও পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে নিজের ভবিষ্যতের ব্যাপারে জেনে আসি। তারপর সে নিজের গ্রামের এক পণ্ডিত মশাইয়ের কাছে গেল। পণ্ডিত মশাই, আমি নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আপনি কি বলতে পারবেন আমি কি কখনো আমার এই দারিদ্রতা থেকে মুক্তি পাবো কিনা? পরম, আমি জানি তুমি অনেক কঠোর পরিশ্রম করো, কিন্তু আমার কাছে এমন কোনো দিব্য জ্ঞান নেই যা থেকে আমি কারোর ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে পারবো। তুমি যদি সত্যিই কিছু জানতে চাও, বৌদ্ধ গয়ায় আমাদের এক খুব বড় যোগী আছেন যার কাছে দিব্য শক্তি আছে। তুমি ওনার কাছে গেলে উনি নিশ্চয়ই তোমার এই সমস্যার সমাধান করে দেবেন। বৌদ্ধ গয়ার রাস্তা পরমের গ্রাম থেকে মোটামুটি 200 কিলোমিটার দূর ছিল, কিন্তু তা সত্ত্বেও পরম সেখানে যাওয়া ঠিক করলো। আর পরের দিন সকাল হতেই পায়ে হেঁটে সে তার যাত্রা শুরু করলো। চলতে চলতে দিন গড়িয়ে সন্ধে নামলো। রাতে থাকার জন্য সে রাস্তার পাশেই একটা গ্রামের এক জমিদারের বাড়িতে গেল। জমিদার মশাইয়ের কাছে গিয়ে সে তার যাত্রার উদ্দেশ্যের ব্যাপারে বলল। পরমের কথা শুনেই জমিদার মশাই খুব খুশি হলেন। আরে, এ তো খুব ভালো কথা। আজ রাত্রিটা আপনি এখানে থাকতে পারেন। আর আপনি যখন ওখানে যাচ্ছেনই, আমারও একটা প্রশ্ন আছে। আমার মেয়ে জন্ম থেকেই বোবা, কথা বলতে পারে না। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ে কবে কথা বলবে। ঠিক আছে জমিদার মশাই। তারপর সকাল হতেই পরম নিজের যাত্রায় বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে এলো আর তার খুব জল তেষ্টা পেল। রাস্তায় একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল, যেটা ছিল এক সন্ন্যাসীর। জল পান করার ইচ্ছে নিয়ে পরম সন্ন্যাসীর কাছে গেল আর তার যাত্রার উদ্দেশ্য তাকেও জানালো। পরমকে জল খাইয়ে সন্ন্যাসী বলল, তুমি যাচ্ছ যখন আমার জন্য একটা কথা জিজ্ঞেস করে এসো। আমি আজ 30 বছর তপস্যা করছি, কিন্তু ঈশ্বরের প্রাপ্তি এখনো পেলাম না। ঠিক আছে, আমি শিগগিরই আপনার প্রশ্নের উত্তরের সাথে ফিরে আসছি। তারপর পরম আবার নিজের যাত্রায় চলতে শুরু করলো। বেশিক্ষণ হাঁটার জন্য পরমের ভীষণ খিদে পেল আর সে সামনেই কাছে আম দেখতে পেল। সে এগিয়ে গিয়ে আম পাড়তে লাগলো। আরে আরে আরে, কে তুমি? আমার গাছের ফল পাড়ছো কেন? ভাই, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি। হাঁটতে হাঁটতে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই এই ফল পাড়ছিলাম। আমি এক অনেক দূরের যাত্রায় বেরিয়েছি। তারপর পরম সেই মালিটাকেও সমস্ত কথা বলল। ভাই, তুমি ফল খেয়ে নাও। আর তুমি যাচ্ছই যখন, আমারও একটা সমস্যা আছে। আমার আম গাছের আশেপাশে অন্য কোনো গাছ শেকড় ধরে না। এর একটু ব্যাপারে জিজ্ঞেস করে এসো। এরপর বাগানের মালিরও প্রশ্ন নিয়ে পরম হাঁটতে শুরু করলো। এবার পরম প্রায় রাস্তা শেষ করেই ফেলেছিল আর শেষ পর্যন্ত সে তার গন্তব্যে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে ধ্যানে মগ্ন যোগীকে বলল, যোগী ঠাকুর, আমি আপনার দিব্য শক্তির ব্যাপারে অনেক শুনেছি। আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার কৃপা করুন। যোগী ঠাকুর নিজের শর্ত রেখে বললেন, বৎস, আমি কেবল 3টে প্রশ্নের উত্তর দিতে পারবো। বলো কি জানতে চাও? এটা শুনে পরম ভীষণ সংকটে পড়ে গেল, কারণ জিজ্ঞেস করার জন্য তার কাছে ছিল 4টে প্রশ্ন, আর 4টেই খুব জরুরি। কিছুক্ষণ ভেবে সে ঠিক করল
যে সে তার প্রশ্নটা বাদ দিয়ে শুধু 3টে প্রশ্নই জিজ্ঞেস করবে, কারণ সে সবার ভালো চাইছিল যারা তাকে তার যাত্রায় সাহায্য করেছিল। সে তার 3টে প্রশ্ন যোগী ঠাকুরকে জিজ্ঞেস করল, আর তার উত্তর শুনে সেখান থেকে ফিরতে শুরু করলো। ফেরার পথে সে বাগানের মালির কাছে গিয়ে বলল, যোগী ঠাকুর বলেছেন যে এই গাছের চারিদিকে সোনা চাঁদি ভর্তি কলসি পোঁতা আছে। যতদিন সেগুলো সেখানে থাকবে অন্য কোনো গাছ সেখানে জন্মাতে পারবে না। মালি তক্ষুনি মাটি খুঁড়ে সেখান থেকে 4টে কলসি পেল। এটা দেখে সে খুব খুশি হয়ে গেল। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে থেকে 2টো কলসি তুমি নিয়ে যাও, এতে তোমার অধিকার আছে। পরম সোনা চাঁদি ভর্তি কলসি নিয়ে সেখান থেকে চলতে শুরু করলো, আর সন্ন্যাসীর কাছে পৌঁছলে বলল, হে সন্ন্যাসী, যোগী ঠাকুর বললেন আপনি আপনার জটায় এক বহুমূল্য রত্ন লুকিয়ে রেখেছেন। ঘর ত্যাগ করার সময় আপনি সেটা নিজের কাছে রেখে নেন, এই ভেবে যে যদি কোনোদিন খারাপ সময় আসে তখন এটার ব্যবহার করে নেওয়া যাবে। যখনই আপনি ধ্যানে বসেন তখন আপনার মন শুধু সেই দিকেই যায়, আর তার জন্যই আপনি এখনো পর্যন্ত ভগবান প্রাপ্তি করতে পারেননি। এই কথা শুনে সন্ন্যাসী সঙ্গে সঙ্গে নিজের জটা খুলে সেই রত্নটা বের করে পরমকে দিয়ে দিলেন, কারণ এখন আর সেই রত্ন তার কোনো কাজের ছিল না। পরম এবার সেখান থেকে হাঁটতে হাঁটতে জমিদার মশাইয়ের কাছে পৌঁছলো আর বলল যে যেদিন আপনার মেয়ের যোগ্য বর তার সামনে আসবে সে সেইক্ষণেই কথা বলতে শুরু করবে। তক্ষুনি জমিদার মশাইয়ের মেয়ে পরমের জন্য জল নিয়ে এলো আর হঠাৎ বলে উঠল, এই নিন জল খান। এটা শুনতেই জমিদার মশাইয়ের খুশির ঠিকানা রইল না। তারপর জমিদার মশাই বুঝতে পারলেন যে তার মেয়ের জন্য যোগ্য বর পরম। যোগী ঠাকুরের জয় হোক, আজকে আমি খুব খুশি। আমার মেয়ে এতদিন পর কথা বলতে শুরু করেছে, আর তার জন্য যোগ্য বরও পাওয়া গেল। তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। তারপর শেষে পরম নিজের সততা আর উদারমনতার বদলে অনেক ধন সম্পত্তি আর একজন ভালো জীবনসাথী পেল। পরমের দারিদ্রতা চিরদিনের মতো দূর হয়ে গেল, আর সে খুশি হয়ে বলল, বন্ধুরা, আমাদের সর্বদা একে অপরকে সাহায্য করা উচিত। আমাদের করা ভালো বা খারাপ কাজের ফল আমরা অবশ্যই পাব। সেই জন্যই তো বলে ভালো করলে ভালো হবে। যদি আপনাদের আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এরকম আরও ভালো ভালো গল্প দেখতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আজকের গল্প ভুতুড়ে গুহা। রিটায়ারমেন্টের পর ধরমবীর কাকা সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে তিনি নিজের সারা জীবনের উপার্জন দিয়ে বাকি জীবনটা আনন্দ ফুর্তি করে কাটাবেন। একদিন ধরমবীর কাকা ভাবলেন, আরে সারা জীবন অনেক উপার্জন তো করলাম, এবারে কিছু মজা করা যাক। চল আজকে না হয় জঙ্গলে গিয়ে পার্টি করা যাক। জঙ্গলের মাঝখানে গিয়ে নদীর ধারে বসে ম্যাগি বানাবো আর পার্টি করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও আজ আমার সাথেই থাকুন। আজকের গল্পে আমরা যাব জঙ্গলে পার্টি করতে। আর যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ধরমবীর কাকা নিজের সব জিনিসপত্র নিয়ে জঙ্গলের দিকে চললেন। চলতে চলতে তিনি জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে গেলেন। তখনই হঠাৎ ভীষণ ঝড় উঠল আর মুষলধারে বৃষ্টি নামল। কাকা বুঝতেই পারেননি এমনটা হতে চলেছে। এবারে বৃষ্টি থেকে বাঁচতে তিনি এদিক ওদিক দেখতে লাগলেন। তখন কাকার নজর পড়ল গিয়ে একটা গুহার দিকে, আর ধরমবীর কাকা বৃষ্টিতে ভেজার থেকে বাঁচতে সেই গুহার ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকে কাকার নজরে পড়ল সেখানে রাখা একটা বোতলের ওপর। বোতলটা দেখে কাকা ভীষণ খুশি হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, দেখেছো, যা হয় ভালোর জন্যই হয়। যদি বৃষ্টিটা না হতো তাহলে আমিও এই গুহার ভেতরে আসতাম না। নাই আমার চোখে এই বহু বছর পুরনো সোমরসের বোতলটা পড়তো। এবার তো আমি মজা করে এই গুহার ভেতর ম্যাগি বানাবো আর সোমরসের সাথেই খাবো।
একটু চেখে দেখি তো কেমন স্বাদ। এইসব ভেবে যেই কাকা ওই বোতলটার ঢাকনাটা খুললেন, তখনই গুহার ভেতরে এক অদ্ভুত জোরালো আলো দেখা দিল। আর সেই আলোটা সরে যেতেই কাকা নিজের সামনে এক দৈত্যকে দেখলেন। দৈত্যটাকে দেখে কাকা ঘাবড়ে গিয়ে বললেন, আরে তুই কে, আর এখানেই বাইলি কি করে? হা 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 হা, আমার নাম শাকাল। আমি 900 বছর পুরনো এক দৈত্য। এক জাদুকর নিজের জাদু দিয়ে আমায় এই বোতলে বন্ধ করে রেখেছিল। আমি কয়েকশো বছর ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন্দি ছিলাম, কিন্তু কি সৌভাগ্য আমার, তোর জন্যই আজ আমি মুক্তি পেলাম। আর এবার তোকে খেয়ে আমার খিদে শান্ত করব। হা 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 হা। ধর্মবীর কাকা ভাবতে লাগলেন, আরে আজকে তো আমি ফেঁসে গেলাম। এবার এই দৈত্যটা তো আমায় খেয়ে ফেলবে। আমি এবার কি করে নিজের প্রাণ বাঁচাই? ঠিক তক্ষুনি কাকার মাথায় এক বুদ্ধি এলো, আর কাকা বললেন, আচ্ছা মিথ্যুক কোথাকার, এত বড় মানুষ কি করে এই বোতলে ঢুকতে পারে? অন্তত মিথ্যে কথা আমায় বলিস না। আমায় খেতে চাস তো খেয়ে নে, আমি মানি না যে তুই এই বোতল থেকে বেরিয়েছিস। মিথ্যুক কোথাকার। এই বুড়ো, আগে তুই ভদ্রভাবে কথা বল। আমি 900 বছর পুরনো দৈত্য, আমায় তুই তুই করে কথা বলছিস? আরে তোরা মানুষেরা মিথ্যে কথা বলিস। আমরা উঁচু বংশের দৈত্য, বুঝলি, উঁচু বংশের। দ্বিতীয়বার আমায় মিথ্যুক বললেই তোকে আচ্ছা করে পেটাবো, বুঝলি? এই দেখ, এক্ষুনি আবার এই বোতলে ঢুকে দেখাচ্ছি তোকে। তারপর তাড়াহুড়ো করে দৈত্যটা নিজের রূপ ছোট করে বোতলের ভেতর ঢুকে যায়। যেই সে পুরোপুরি বোতলের ভেতর ঢুকে গেল, ধর্মবীর কাকা ভালো সুযোগ দেখে বোতলের ঢাকনাটা বন্ধ করে দিলেন আর বললেন, হা, আরে বাছা, খাওয়ার আগে আমার পুরো নামটা তো জিজ্ঞেস করতিস। আমি কে? আমার নাম ধর্মবীর কাকা। তুই হতে পারিস শাকাল, কিন্তু আমিও হলাম মহাদেবের ভক্ত। তারপর কাকা সেই বোতলটা সেখানেই রেখে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলেন, আর যেতে যেতে বললেন, আরে ভাই, তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছিলাম। দেখো, এই দৈত্যটা আজকে আমাকেই খেয়ে ফেলতো। চলো এবার চটপট সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করতে তো একদমই ভুলবে না। আজকের গল্প বোকা হিরে চোর। বহু বছর আগে হোশিয়ারপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে সকলে একসাথে মিলেমিশে বাস করত। ওই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর, যাকে গ্রামের সবাই ধর্মবীর কাকা বলেই ডাকত। ধর্মবীর কাকা ছিলেন যেমন বুদ্ধিমান তেমনি সৎ মনের মানুষ। গ্রামে কারোর কোনো বিপদ হলে সবাই কাকার কাছে সমস্যার সমাধান করতে যেত। কাকামশাই নিজের বয়সের অনুভব এবং তীক্ষ্ণ বুদ্ধির জোরে বড় বড় মুশকিল আসান করত চুটকিতে। সেই গ্রামে সোনার একটা বড় দোকান ছিল, যার মালিকের নাম ছিল পেয়ারে। দূর দূর গ্রাম থেকে সেই গ্রামে লোকেরা আসতো সোনার গয়না কিনতে। কারণ ছিল পেয়ারের সোনার গয়নার সুন্দর ডিজাইন আর সস্তা দাম। এই জন্যই পেয়ারের ইনকামও বেশ ভালোই চলছিল। সোনার দোকানে পেয়ারের 3 জন কারিগর রেখেছিল, যাদের পেয়ারে ঠিক সময় মাইনেও দিত আর তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। দিওয়ালি বা কোনো অনুষ্ঠানের সময় দোকানে বিক্রি ভালো হলে পেয়ারে তার কারিগরদের উচিত পুরস্কারও দিত। দিওয়ালির সময় এসে গেছিল, তাই একদিন পেয়ারে বিক্রি করার জন্য একটা থলে করে অনেকগুলো হিরে নিয়ে এসে তার দোকানের লকারে রেখে দিল। একটা দিন, দুটো দিন কেটে যাওয়ার পর পেয়ারে হিরেগুলোকে দেখতে যেই নিজের লকার খুলল, সে দেখল হিরেগুলো লকারে নেই। হিরেগুলো না পাওয়ায় পেয়ারে একেবারে হতাশ হয়ে পড়ল। হিরেগুলো ছিল ভীষণ দামি, আর এখন সেগুলো গায়েব হয়ে গেছিল। পেয়ারে তার 3 কারিগরকে ডেকে বলল, আরে আমার হিরেগুলো গেল কোথায়? আমি তো নিজেই রেখেছিলাম, আর তোমাদের 3 জন ছাড়া তো কেউ সেগুলো ছুঁতেও পারবে না। সত্যি করে বলো, তোমাদের 3 জনের মধ্যে কে নিয়েছো হিরেগুলো? চোরের নাম শুনে ওই 3 জন খুব ভয় পেল।
আর একে অপরকে দেখতে লাগলো। কিন্তু কেউই হীরের ব্যাপারে কিছু বলল না। তারা সকলেই নিজেদের নির্দোষ বলে জানালো। কারিগরদের কাছ থেকে যখন কোনো উত্তর পেল না, পেয়ারে খুব দুঃখী হয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সে সবাইকে নিয়ে মোড়ল কাকা ধর্মবীরের বাড়ির দিকে চলল। মোড়ল মশাইয়ের কাছে পৌঁছিয়ে পেয়ারে তাকে সমস্ত ব্যাপারটা জানালো। পেয়ারের কথা শুনে মোড়ল মশাইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কিছুক্ষণ পর তিনি বললেন, 3টে কারিগরকেই একে একে তার ঘরে ডাকলেন এবং এক একটা ছোট ছড়ি দিয়ে তাদের বোঝালেন, দেখো, এটা হলো একটা জাদুই ছড়ি, আর আজ একটা দিনের জন্য এটাকে তোরা তোদের কাছে রাখবি। কাল আমাকে নিয়ে এসে দেখাবি যে চুরি করেছে তার ছড়িটা কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাবে। তারপর 3টে কারিগরই ছড়ি হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। ওই 3 কারিগরের মধ্যে যার নাম কালু, সেই ছিল আসল চোর। সে ভাবল, এভাবে আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ার ভয়ে সে তার ছড়িটা 1 ইঞ্চি কেটে দিল। সে ভাবল, এবারে তার ছড়িটা যেরকম ছিল সেরকমই থাকবে। পরের দিন 3জন তাদের ছড়ি হাতে মোড়ল মশাইয়ের কাছে পৌঁছল। মোড়ল কাকা সবার ছড়িগুলো দেখলেন আর বুঝতে পারলেন যে কালুর ছড়িটা বাকিদের থেকে ছোট। এটা দেখেই তিনি বললেন, কালুই চোর, যে হিরেগুলো চুরি করেছে। নিজের নাম শুনেই কালুও বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে পর্যন্ত সে নিজের অপরাধ স্বীকার করল আর সবাই মিলে তাকে খুব মারধর করে জেলে পাঠিয়ে দিল। এভাবে মোড়ল কাকা ধর্মবীর নিজের বুদ্ধিমত্তা দিয়ে আসল চোরকে ধরে ফেলল আর পেয়ারেও তার হারিয়ে যাওয়া হিরেগুলো ফেরত পেয়ে গেল।